সাল ১৯৯৫। আমেরিকার এক জায়গার এক ঘরে বসবাস করা টিভি মেকানিক তার জীবনের অন্তিম সময় গুনছে। সম্পূর্ণ ঘরটা যেন তার নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া আর অন্য কোনো শব্দই ছিল না। কেবল তার পাশে ছিল ১০ বছরের ছোট একটি ছেলে। সময়ের সাথে সাথে তার নিঃশ্বাস নেওয়ার শব্দ আরো কমে যাচ্ছিল। এভাবে এক সময় সম্পূর্ণ ঘরটি যেন নিস্তব্ধতার শহরে ডুবে গেল। এর কারণ একটাই দাঁড়ায়, সে লোকটি মারা গিয়েছে। অন্যদিকে তার ছেলে কান্নায় ডুবে গেল। এই বাচ্চাটির কাছে তার পিতাই ছিল সম্পূর্ণ জীবন। দেখে মনে হচ্ছিল তার ১০ বছরের জীবন তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। এই ঘটনাকে সে বাচ্চাটি ভুলবার অনেক চেষ্টা করেছে, কিন্তু সে এই ঘটনাকে ভুলে উঠতে পারেনি। তোমাদের হয়তো মনে হবে সে বাচ্চাটি হয়তো পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছে অথবা চুরি ডাকাতি করছে, কিন্তু এটা তোমাদের ভুল ধারণা। সে বাচ্চাটি এমনটা করেনি। সে লেখাপড়া চালিয়ে গেছে। সে বই পড়ার ভিতরে তার নতুন জীবন খুঁজে পায়। এমন একদিন সে একটি নতুন বই পায়। এর মধ্যে সে তার জীবনের লক্ষ্য খুঁজে পায়। এই বইটি হলো সায়েন্স ফিকশন নভেল দ্য টাইম মেশিন। এরপর তার জীবনে এক নতুন লক্ষ্যর দিকে মোড় নেয়। সে তার মনের ভিতরে জেদ করে ফেলে সে ওই বইতে থাকা সকল তথ্যকে বাস্তবে রূপান্তরিত করবে এবং সে তার পিতার সাথে দেখা করবে অতীতে গিয়ে। তো সবাই তো স্বপ্ন দেখে, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দিতে পারে কয়জনে? এমন একদিন সে যখন তার টাইম মেশিন তৈরি করার রিসার্চ করছিল, তখন তার সামনে আসে আলবার্ট আইনস্টাইনের একটি সূত্র, থিওরি অফ রিলেটিভিটি। আর এর দ্বারা সে সফল হবে সে তা বুঝতে পেরেছিল। সেজন্য সে কাজ শুরু করে দেয় পৃথিবীতে সর্বপ্রথম টাইম মেশিন বানানোর কাজ। এ কাজের দরুন তার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তার নাম হলো দি গ্রেট অ্যাস্ট্রোফিজিস্ট রোনাল্ড মেলেন্ট। তার দ্বারাই আমরা এক নতুন আশা খুঁজে পাই টাইম ট্রাভেলের। রোনাল্ড মেলেনের কাছে থিওরি অফ রিলেটিভিটির বর্ণনা ছিল খুব পরিষ্কার। তার বর্ণনা অনুসারে যেখানে যত বেশি গ্র্যাভিটি আর সেখানে তত বেশি স্পেস ফ্যাব্রিকের কার্ভেচার, আর সেখানেই তত বেশি টাইমটা স্লো হবে। আর এখানেই আসে সেই মূল থিওরিটা। তার মতে যদি সেখানে কার্ভ না হয়ে সেখানে একটি টুইস্ট তৈরি করা যায়, তাহলে সেই টুইস্টের মাধ্যমে আমরা যখনই ইচ্ছা তখন অতীত এবং ভবিষ্যতে সময়যাত্রা করতে পারবো। আর তিনি এই থিওরিটি ব্যবহার করে লেজার লাইটের মাধ্যমে একটি রিং তৈরি করে ফেলেন। কিন্তু তার এই আইডিয়াকে সায়েন্টিস্টরা মেনে নিতে পারে। তাদের কাছে এটা শুধুমাত্র একটা লেজার লাইটের প্রোটোটাইপ ছিল। কেন নয়, তারা মনে করতেন টাইম এমন একটা ডিফিকাল্ট মাধ্যম যার কনসেপ্ট কোনোভাবেই সহজ নয়। সে সময় বিজ্ঞানীরা বলেছিল, হ্যাঁ, যদি এটা মেনেও নেওয়া যায় তারা অতীতে যাওয়া যাবে, কিন্তু সেখান থেকে ভবিষ্যতে কিভাবে ফিরে আসা হবে? আর যদি ভবিষ্যতে চলে যাওয়া হয়, তবে আমরা অতীতে গিয়ে যে পরিবর্তন করব তা থেকে ভবিষ্যতে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে তা কেউ জানে না। এর জন্য ফিউচারে কি ধরনের প্রবলেম আসবে তা কিভাবে সমাধান করতে হবে তারও সমাধান এখনো বের করা হয়নি। তখন এই প্রজেক্টটি ওখানেই থেমে যায়। ধীরে ধীরে সময় পার হতে থাকে আর টাইম মেশিন এর চর্চা কমতে থাকে। তোমরা মনে করতে পারো তখনকার বিজ্ঞানীরা ওটাকে এখানেই ধামাচাপা দিয়ে দেয়। এরপর টাইম ট্রাভেলের কথা ২০০০ সালের ২রা নভেম্বর এটা সবার সামনে আবার আসে। এই সময় টাইম ট্রাভেল ওয়েবসাইটে সবার সামনে একটি মেসেজ আসে। সে মেসেজ যে করেছিল তার বক্তব্য অনুযায়ী সে ছিল একজন আমেরিকান সোলজার। তার নাম ছিল জন টিটর। সে বলে তাকে সরকার থেকে ২০৩৭ সাল থেকে ১৯৫৭ সালে পাঠানো হয়। তার কাজ ছিল ১৯৫৭ সালে থাকা BM 5100 নামক একটি কম্পিউটার থেকে একটি কম্পিউটার গ্লিচের সমাধান ভবিষ্যতে নিয়ে যাওয়া। কারণ ওই কম্পিউটার থেকেই পৃথিবীতে সর্বপ্রথম প্রোগ্রামিং শুরু হয়। তার মেসেজে বলেছিল সে তার সময়ে ফিরে যাওয়ার আগে তার পরিবারের একটা ফটো নিয়ে তার সময়ে নিয়ে যেতে চেয়েছিল। এ সকল কথা বলার পর সে যেন সম্পূর্ণভাবে গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু সে যাবার আগে বলেছিল তার সময় যাত্রা কিভাবে হয়েছিল। সে বলেছিল দ্য হাইজেনবার্গ
এফেক্টের মাধ্যমে সে সময় যাত্রা করেছিল। দ্য হাইজেনবার্গের সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের একটু ইতিহাসের পাতায় চোখ রাখতে হবে। দ্য হাইজেনবার্গ হলেন একজন বিজ্ঞানী, অ্যাটম বোম তৈরি করতে হিটলারকে সাহায্য করেছিলেন। এই হাইজেনবার্গের মত অনুসারে আমরা যদি স্পেসকে একটি বাচ্চার রূপে নেই তাহলে দেখা যাবে যদি কোনো বাচ্চা তার কাজে কোনো সময় ভুল করে কিন্তু তা সময়ের সাথে সাথে সে ভুলকে শুধরে নিতে পারে, স্পেসও ঠিক এরকমই কাজ করে। এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এর সম্পর্কে তোমাদের একটু সহজভাবে বোঝাচ্ছি। মনে করো তুমি যে কোনো মাধ্যমেই অতীতে গেলে এবং অতীতে গিয়ে তোমার গ্র্যান্ডফাদারকে মেরে ফেললে, তাহলে এখানে তোমার গ্র্যান্ডফাদার নেই, তাহলে এখানে তোমার বাবাও নেই। আর যখন তোমার বাবাও নেই তাহলে তোমার জন্মও হচ্ছে না, এখানে তোমার কোনো অস্তিত্বই নেই। তাহলে বন্ধুরা তোমাদের এটা বুঝতে হবে, যখন তোমার কোনো অস্তিত্বই নেই তাহলে তুমি কি করে তোমার গ্র্যান্ডফাদারকে হত্যা করবে? আর যখন তোমার গ্র্যান্ডফাদারকে হত্যা করার কেউ নেই তাহলে এখানে তোমার পিতারও জন্ম হচ্ছে এবং তোমারও জন্ম হচ্ছে। এখন তুমি আবার গিয়ে তোমার গ্র্যান্ডফাদারকে হত্যা করে ফেলবে, তো দেখা যাবে এখানে কিন্তু টাইম ট্রাভেল করা সম্ভব। কিন্তু এখানে ইউনিভার্সের মধ্যে এক ধরনের টাইম লুপের সৃষ্টি হচ্ছে, যেখানে টাইম তার সব ভুল নিজেই ঠিক করে নিচ্ছে, যার ফলে এই টাইমের যা ঘটছে সেটা কিন্তু তোমার মনে থাকবে না। তো বন্ধুরা তোমরা এই টাইম লুপের মধ্যে ঘুরতে থাকবে। তো এখন আসা যাক সময় যাত্রা কিভাবে সম্ভব তা সম্পর্কে কিছু জানা যায়। এখন বন্ধুরা আপনাদের যদি সময় যাত্রার কথা বলা হয় তাহলে আপনাদের মাথায় প্রথম আসবে টাইম মেশিনের চিন্তা ভাবনা। কিন্তু বন্ধুরা টাইম মেশিন দ্বারাই যে শুধু সময় যাত্রা করা যাবে এমন কিন্তু নয়। টাইম মেশিন ছাড়া আরো দুইভাবে সময় যাত্রা করা যায়, এক প্যারালাল ইউনিভার্স গ্লিচ আর দুই টাইম স্লিপ। তো দেখো প্যারালাল ইউনিভার্সের ক্ষেত্রে যখন কোনো প্যারালাল ইউনিভার্স অতিক্রমিত হয় তখন কিছু সময়ের জন্য কোনো স্থানে এমন রকম গ্লিচ দেখা যেতে পারে বা নাও যেতে পারে। কিছু সংখ্যক জায়গায় এমন রকম গ্লিচ দেখা যায় যার দ্বারা সময় যাত্রা করা সম্ভব। আর দুই টাইম স্লিপ, এর ক্ষেত্রে কোনো স্থানে ভবিষ্যৎ এবং অতীতের কিছু ঝলক বা কিছু মুহূর্ত স্লিপ হয়ে চলে আসে, যা অতীত এবং ভবিষ্যতে ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা দেখতে পারি। তো বন্ধুরা এভাবেই কিন্তু সময় যাত্রা কিছু প্রমাণ পাওয়া যায়। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ও রোমাঞ্চকর ভিডিওতে। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন RS নিউ ওয়ার্ল্ড চ্যানেল সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।